প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা রিসাইক্লিং প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা আয়রন এবং অ্যালুমিনিয়ামের রিসাইক্লিং প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং কিছু ফ্লোচার্ট ভাইয়া দেখিয়েছি। তো আজকে আমরা কাঁচ এবং কপার বা পেপার পরবর্তীতে যা যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ। চলো শুরু করা যাক। তো প্রথমেই কাঁচ রিসাইক্লিং পদ্ধতির আগে কিছু কথা বলে ফেলা ভালো, সেটা হচ্ছে যে আমরা কাঁচের ব্যবহারটা কোথায় আমাদের। তো আমাদের বাসা বাড়ির যেই দরজা বা জানালাতে কাঁচের কিছু অংশ থাকে, সেখানে থেকে শুরু করে আমরা যেই সকল যানবাহন ব্যবহার করি সেখানে কাঁচ থাকে। এছাড়াও বৈদ্যুতিক বাল্ব, আমাদের দৈনন্দিন ব্যবহার্য যেই চশমা, থালা বাসন, এতে কাঁচের অনেক সামগ্রী আমাদের জীবনে জড়িয়ে আছে। এখন বাংলাদেশে প্রতি বছরই প্রায় কাঁচের চাহিদা 10 থেকে 15 10 থেকে 15% করে বাড়ছেই, ঠিক আছে। এবং কাঁচের ক্ষেত্রে তার 100%টাই রিসাইক্লেবল। তার মানে আমরা পুনঃচক্রায়নযোগ্য করতে পারি কাঁচকে। এজন্য কাঁচের টুকরা থেকে রিসাইক্লিংয়ের মাধ্যমে সম্পূর্ণরূপে আমরা মানসম্পন্ন কাঁচ এবং কাঁচ সামগ্রী তৈরি করতে পারি, ঠিক আছে। তো সেজন্য কাঁচের ক্ষেত্রে রিসাইক্লিং প্রসেসটা ইম্পর্টেন্ট অনেক। তো প্রথমে আমাদের কাজটা হচ্ছে কি, বর্জ্য কাঁচ সংগ্রহ করা, মানে স্ক্র্যাপ সংগ্রহ করা সংক্ষেপে বলতে গেলে। এখন আমরা আমাদের গৃহস্থালী বা বিভিন্ন কঠিন বর্জ্য বা শিল্পজাত যে সকল কাজগুলো পাই, অথবা প্রস্তুতকৃত বিভিন্ন কারখানায় যে সকল ত্রুটিপূর্ণ কাজ পণ্যগুলো থাকে, সেগুলো রিসাইক্লিং করে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখন আমাদেরকে প্রথমে এই রিসাইকেলেবল যে কাজগুলো রয়েছে সেগুলোকে কালেক্ট করতে হবে। দ্বিতীয়ত আমাদের কাজটা হচ্ছে পরিষ্কারকরণ। এখন সংগৃহীত যে সকল বর্জ্য কাজ আমরা নিয়ে আসলাম, সেই বর্জ্য কাজগুলোকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। এতে করে কি হবে, আমাদের ওই কাঁচের টুকরা বা কাঁচের পাত্রে লেগে থাকা যে সকল তেল বা গ্রিস জাতীয় বস্তুগুলো, অথবা চামড়া বা লেবেল বা খাদ্য সামগ্রীও লেগে থাকতে পারে। যে আমাদের একটা খাবার বাটি ভেঙে গেল, সেখানে আমরা ওইভাবেই ফেলে দিলাম, ওখানে কিছু খাবার লেগেছিল, তো এগুলো পরিষ্কার করতে হবে। এরপরে কাজ হচ্ছে পৃথকীকরণ। এই পরিষ্কার করা বর্জ্য কাজগুলোকে আমরা এবার বর্জ্য কাচের যে টুকরাগুলো আছে বা কাজ সামগ্রীগুলো আছে, সেখান থেকে আমরা রঙিন এবং বর্ণহীন কাজগুলোকে পৃথক পৃথক করে রাখব। এরপরে আমাদের কাজটা হচ্ছে চূর্ণকরণ। এই পরিষ্কার এবং পৃথকীকৃত যে বর্জ্য কাজগুলো, তাদেরকে চূর্ণকারক যন্ত্রে ক্রাশারে দিয়ে কাজকে অতি ছোট আকৃতির কিছু টুকরায় পরিণত করা হয়। এখানে আকৃতিটা সাইজটা বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে প্রায় 6 থেকে 8 মিলিমিটার সাইজেস, ঠিক আছে। এবং চূর্ণ করা এই কাজকে কিউলেট বলা হয়, এটা কিউলেট নামে পরিচিত। এরপরে অপদ্রব্য দূরীকরণ। এই চূর্ণ করা কাচের সাথে বিদ্যমান যে সকল ধাতুর টুকরা বা অন্যান্য অপদ্রব্য আছে, তাদেরকে সিফটারে নিয়ে প্রথমে চৌম্বক ক্ষেত্র এবং পরবর্তীতে বায়ু প্রবাহ দ্বারা অপসারণ করা। এর পরের স্টেপটা হচ্ছে, এখানে অ্যাডিটিভ দেওয়া হয়ে থাকে। অ্যাডিটিভটা আসলে কি কাজে লাগছে, এখন মিক্সিং ট্যাঙ্কে যে চূর্ণকৃত অপদ্রব্যমুক্ত কাজগুলো আছে, তাদের সাথে বিভিন্ন অনুপাতে অ্যাডিটিভ দেওয়া হয়। এখন অ্যাডিটিভ হিসেবে সোডা অ্যাশ ব্যবহার করা হয়, অথবা বোরাক্স বা নাইটার মিশানো হয়। এখন এই অ্যাডিটিভ মেশানোর কথা এর আগে ভাইয়া বলে এসেছিলাম, যখন কাজ প্রস্তুতকরণ পড়িয়ে এসেছি। এরপরে কাজ হচ্ছে গলন। এখন মিক্সিং ট্যাঙ্কে আমরা যেই কাঁচের টুকরোগুলো নিয়েছি এবং এখানে আমরা বিভিন্ন অ্যাডিটিভও দিয়েছি, এবার আমাদের কাজটা হচ্ছে এই মিক্সিং ট্যাঙ্কটাতে প্রায় 1300 থেকে 1400 বা 1450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রডিউসার গ্যাস এবং বায়ুমিশ্রণের সাহায্যে আমরা এই কাজটাকে উত্তপ্ত করব। এতে করে আমরা কি পাবো, আমরা গলিত কাচ পাবো। এরপরের স্টেপটা হচ্ছে শীতলীকরণ। এরপরে এই গলিত কাচকে ধীরে ধীরে শীতল করা হবে। আমরা এরপরে কাচকে আকৃতি প্রদান করব। তো আকৃতি প্রদানের পূর্বে যখন তরল কাচ থাকবে, আমরা কাচের কিন্তু বিদ্যমান যে বুদবুদগুলো সেগুলো অপসারণ করতে হবে। আচ্ছা, তো আসছি আকৃতি প্রদানে। তরল গ্লাসটা শক্ত হওয়ার পূর্বেই নির্দিষ্ট ছাঁচে নিয়ে একে বিভিন্ন আকৃতি প্রদান করা হয়ে থাকে। এরপরে আমরা একে শীতলীকরণ করব, কোমলায়ন করব। এখন গলিত কাচ থেকে যখন নির্দিষ্ট আকৃতি সম্পন্ন প্রস্তুতকৃত বস্তুটা পাচ্ছি, সেই কাচপূর্ণটাকে আমরা ধীরে ধীরে কক্ষ তাপমাত্রায় এনে তাকে কোমল করব। এরপরে আমরা ব্যবহার উপযোগী কাজ, এই কোমলায়নকৃত কাচকে পরিষ্কারকরণ, ঘর্ষণ এবং মসৃণ করে ব্যবহার উপযোগী করে তুলতে হবে। এবার পুনরায় আবার কি
আমাদের ব্যবহার করা কাঁচ সামগ্রী থেকে কাঁচ বর্জ্যের সৃষ্টি হবে। এরপরে আবার সে বর্জ্য কাঁচ সংগ্রহ করব আমরা, তারপরে পরিষ্কারকরণ, পৃথকীকরণ, অর্থাৎ এইভাবে আমাদের ফ্লোচার্টটা চলতেই থাকবে। তো এই ছিল আমাদের কাঁচের রিসাইক্লিং প্রসেস। এরপরে আমরা চলে আসছি কপারের রিসাইক্লিং প্রসেসে। এখন কপারের রিসাইক্লিং প্রসেসে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে, আমাদের যত বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে তত কি ইলেকট্রনিক পণ্যের পরিমাণটা বাড়ছে। এখন এই ইলেকট্রনিক পণ্যের মধ্যে বৈদ্যুতিক পাখা, মোবাইল ফোন, ল্যাপটপ সহ অনেক কিছু আছে এবং আধুনিক জীবনে ব্যবহৃত প্রায় প্রতিটা ইলেকট্রনিক্স সামগ্রীতে আমরা কপার ব্যবহার করে থাকি। এবং একটা সায়েন্টিফিক হিসাবে দেখা গেছে, একটা সমীক্ষা দেখা গেছে যে গত 100 বছরে কপারের ব্যবহার প্রায় 40 থেকে 50 গুণ বৃদ্ধি পেয়েছে। তার মানে কপার রিসাইক্লিংটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কপার রিসাইক্লিং কাচের মতন কি 100% রিসাইকেলেবল। তাহলে 2007-8 সালের দিকে বিশ্বব্যাপী একটা হিসাবে দেখা যায় যে মোট ব্যবহৃত কপারের প্রায় 35 মানে 35% হচ্ছে রিসাইকেল করা কপার। তাহলে এর প্রক্রিয়াকরণের যেই প্রবাহ চিত্রটা সেটা একটু দেখি। প্রথমে আমাদের আগের মতন সেই স্ক্র্যাপ সংগ্রহ করতে হবে বিভিন্ন উৎস থেকে, রিসাইকেলেবল কিছু কপার ধাতু মানে নষ্ট বা অব্যবহৃত যে কপার সামগ্রী সেটা সংগ্রহ করতে হবে। এরপরে কাজ কি? এরপরের কাজ হচ্ছে পুনর্চক্রায়ণ শিল্পে স্থানান্তর, যাতে যেখানে আমরা রিসাইকেল করব সেই জায়গায় আমরা নিয়ে আসলাম। এরপরে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই পয়েন্টগুলো বা এই স্টেপগুলো আমাদের মিলে যাচ্ছে পূর্বের টপিকগুলোর সাথে। তো পরিষ্কার করে আমরা যে অপদ্রব্য বা অপ্রয়োজনীয় অংশগুলো যেমন রাবার বা প্লাস্টিক থাকতে পারে সেগুলোকে দূর করব। এরপরে কাজ হচ্ছে ছোট ছোট টুকরা করা বা কি ক্ষুদ্রাংশকরণ। তাহলে এই পরিষ্কার করা স্ক্র্যাপকে আমরা ক্রাশারে দিয়ে কি করব, কেটে কেটে ছোট টুকরায় পরিণত করব। এরপরে স্টিল বা লোহাজাত পদার্থকে পৃথক করতে হবে। তাহলে চৌম্বক পদার্থের সাহায্যে আমরা কি করব, স্টিল বা লোহা জাতীয় অপদ্রব্য থেকে পৃথক করব, অপদ্রব্যগুলোকে পৃথক করব। এরপরে কাজটা হচ্ছে গলন। এখন এই অপদ্রব্য মুক্ত কপার কুচিকে আমরা বাত্তা চুল্লিতে প্রায় 1000 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস এরকম টেম্পারেচারের কাছাকাছি তাপে গলানো হয়ে থাকে। 1080 থেকে 1090 ডিগ্রি সেলসিয়াস স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা। এবং গলিত কপারের বিশুদ্ধতাটা নির্ণয় করে উচ্চ তাপমাত্রায় আমরা ছাঁচে সংগ্রহ করি। এরপরে শীতল করা হয় এটাকে। এরপরে এই গলিত কপারটাকে যখন ছাঁচে সংরক্ষণ করছি, শীতল করে প্রাপ্ত কপার পিণ্ড, বিলেট বা ইনগট সেটা গঠন করা হয়। এই ইনগট আমরা লোহার ক্ষেত্রেও দেখে এসেছিলাম। এরপরে কপার সামগ্রী প্রস্তুতকরণ। এই কপার বিলেট বা ইনগট ব্যবহার করে প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা হয়ে থাকে, যেগুলো আমরা ব্যবহার করি এবং ব্যবহারের পরে কি পুনরায় স্ক্র্যাপ হয়ে যায় সেই স্ক্র্যাপ সংগ্রহ করি, মানে আমরা আবার কপারের এই রিসাইকেল প্রসেসটাকে কন্টিনিউ করে থাকি। এরপরে আসছে কাগজ পেপার আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা উপকরণ এবং পৃথিবীব্যাপী প্রায় প্রতি বছরই 6 থেকে 10 কোটি টন কাগজ ব্যবহৃত হয়। আমরা লেখার কাগজ বা এই প্রিন্টিং যে অফসেট কাগজটা, টিস্যু কাগজ বা নিউজ প্রিন্ট কাগজ, এগুলো আমরা নানাভাবে ব্যবহার করে আসছি প্রতিদিন। এখন কাগজ উপাদানের যে প্রধান কাঁচামালটা সেটা হচ্ছে কাঠ বা বাঁশ, যা সরাসরি প্রাকৃতিক উৎস থেকে আমরা সংগ্রহ করে থাকি। ঠিক আছে, এখন প্রতি বছর ব্যাপকভাবে এই গাছ বা বাঁশ সম্পদ নষ্ট করতে হচ্ছে, যা পরিবেশের জন্য কি পরিবেশের ভারসাম্যটাকে নষ্ট করছে। এছাড়াও আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে কাগজ প্রক্রিয়াজাতকরণ যখন আমরা করি তখন মানে ব্যবহৃত যে সকল রাসায়নিক পদার্থ সেগুলো পানি দূষণ বা বায়ু দূষণ ঘটাচ্ছে। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে রিসাইকেল করতে হবে। এখন রিসাইকেলের ক্ষেত্রে আমাদেরকে রিসাইকেল করলে আমাদের সুবিধাটা কোথায়? রিসাইকেল করলে এখানে প্রাকৃতিক সম্পদ যেমন আমরা এই যে কাঠ বা বাঁশ এগুলো যেমন সেভ করতে পারবো, তার পাশাপাশি জ্বালানি সাশ্রয় করে পরিবেশ দূষণটাকেও আমরা কি কমিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই স্টেপগুলো কি কি। প্রথমে বর্জ্য কাগজ সেটা সংগ্রহ করতে হবে। এখন বর্জ্য কাগজ এখানে পরিত্যক্ত কাগজ থাকতে পারে বা ভোক্তা যে সকল কাগজ অব্যবহৃত রেখে দিয়েছে সেগুলো, বা বিভিন্ন কাগজ কারখানার পরিত্যক্ত কাগজগুলো হতে পারে। এরপরে এদেরকে শ্রেণীবদ্ধকরণ ও কঠিন বর্জ্য অপসারণ করা। তাহলে এই কাগজে যেমন পিন থাকতে পারে, গ্লু বা রাবার, প্লাস্টিক থাকলে সেগুলোকে দূর করতে হবে। এরপরে পাল্প বা মণ্ড প্রস্তুতি। এই সংগৃহীত বর্জ্য কাগজকে পাল্পারে নিয়ে গিয়ে কৌষ্টিক সোডার লঘু দ্রবণে প্রায় 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা 8 থেকে 10 ঘন্টা রেখে দিই, তাহলে এই পুরনো যে কাগজের তন্তুটা এটা পানিতে যান্ত্রিকভাবে বিচ্ছিন্ন করা হলে অপদ্রব্য মিশ্রিত আমরা পাল্প পাই।
এরপরে আমাদের কাজটা হচ্ছে স্ক্রিনিং। পাল্পে বিদ্যমান যে সকল অপদ্রব্য রয়েছে সেগুলো সরু ছিদ্র বিশিষ্ট স্ক্রিনের ভেতর দিয়ে প্রবাহিত করে স্ক্রিনিং করা মন্ডে বিদ্যমান যেই স্ক্রিনিং করে আমরা মন্ডে বিদ্যমান যে সকল অপদ্রব্য রয়েছে সেগুলো দূর করতে পারি। এরপরের কাজটা হচ্ছে কালি মুক্তকরণ। কাগজে কালি কিভাবে মুক্ত করা হয় এটা অনুধাবনেও আসতে পারে। তো আমরা লিখব যে অপদ্রব্য সমূহ বা অপদ্রব্য মুক্ত যে পাল্পগুলো রয়েছে তাদেরকে কালিমুক্ত করার জন্য যে কাজটা করা হয় এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তার সাথে সোডিয়াম কার্বনেট অথবা সোডিয়াম সিলিকেটও ব্যবহার করা যেতে পারে, যেখানে পিএইচটা থাকবে 8 থেকে 10। এই পিএইচ মাত্রায় বিরঞ্জক ও ডিটারজেন্ট সহ পাল্পকে আমরা প্রায় 40, 45 বা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু প্রবাহ চালনা করে আলোড়িত করা হয়। ঠিক আছে, এবং বায়ুর বুদবুদ ও কালি সংগ্রাহক হিসেবে ব্যবহৃত যে সকল ডিটারজেন্টের ফেনায় কালিটা ভাসতে থাকে, তাহলে ভাসমান কালির স্তরটাকে অপসারণ করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পাল্পটা পাই। এরপরের কাজটা হচ্ছে বিশোধন। এই কালিমুক্ত পাল্প চালনির উপর দিয়ে চালনা করে পরিষ্কার পানির প্রবাহ দিয়ে আমরা পাল্পকে ভালোভাবে ধুতে পারি। এতে করে অন্যান্য রাসায়নিক দ্রব্য সহ অপদ্রব্যগুলো দূর হয়ে যায়। এরপরের কাজটা হচ্ছে বিরঞ্জন, মানে এখানে সাদা রিসাইক্লিং কাগজ সেটা উৎপাদনের জন্য প্রায় এই ধাপটার শেষে আমরা প্রাপ্ত পাল্পটাকে হাইড্রোজেন পারঅক্সাইড অথবা ব্লিচিং দিয়ে বিরঞ্জিত করি। তবে বাদামি বর্ণের কাগজ প্রস্তুতির জন্য এই ধাপটার আসলে দরকার নেই। এরপরে কাজটা হচ্ছে বিরঞ্জন করার পরে এরপরে এই পাল্পটাকে আমরা কাগজ বানাই। তাহলে এই বিশোষিত, বিরঞ্জিত বা অবিরঞ্জিত পাল্পকে পানি ও অন্যান্য রাসায়নিক পদার্থের মিশ্রণের সাহায্যে রোলার ব্যবহার করে কাগজের শিটগুলো বানানো হয় এবং এই কাগজের শিটগুলো শুকানোর পরে এটাকে প্রয়োজনীয় আকারে কেটে আমরা প্যাকেজিং করি এবং এরপরে সেটা আমাদের কনজিউমারদের হাতে পৌঁছে যায়। আমরা এটাকে ব্যবহার করি, বিভিন্ন দোকান থেকে কালেক্ট করি আমরা, অথবা ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন গোডাউনে চলে যায় বা বিভিন্ন অন্য ইন্ডাস্ট্রিতে চলে যায় যেখানে প্যাকেজিংয়ের কাজে কাগজ ব্যবহার করা হয়ে থাকে। তো এই ছিল আমাদের কাগজের রিসাইক্লিংয়ের ফ্লোচার্ট। নেক্সট আমাদের একটা রিসাইক্লিং বাকি আছে, সেটা হচ্ছে প্লাস্টিক রিসাইক্লিং। এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও ক্লাসে কথা বলবো এবং তার সাথে সাথে আমরা আমাদের যে সকল কয়লা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।